শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি, আছি আমি আনিসুল ইসলাম। আমার পক্ষ থেকে শুভ সকাল প্রিয় দর্শক, সারাটা দিন অনেক ভালো কাটুক। বরাবরের মতো আমাদের আয়োজনে একজন চমৎকার মানুষ রয়েছেন, তিনি একজন কৃষি উদ্যোক্তা। তিনি কেবল নিজের জীবন পরিবর্তন করেননি, পাশাপাশি তার গ্রামের মানুষদের জীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই চমৎকার মানুষটির সঙ্গে আমরা পুরোটা সময় জুড়েই আড্ডা দেব, তার জীবনের গল্প শুনবো। শুভ সকাল সাকি। শুভ সকাল আনিস, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। শীত কেমন উপভোগ করছো বলো? শীত তো আসলে ঢাকায় খুব একটা বোঝা যায় না, খুব সকালবেলা একটু হালকা টের পাওয়া যায়। আর শীতটাকে অনুভব করতে হলে আমার মনে হয় আমাদের গ্রামে যেতে হবে। গ্রামের যে সকাল, বিশেষ করে এই সময়ের যে পিঠাপুলির আয়োজন, না তুমি নিশ্চয়ই ভীষণ মিস করো? খুবই। আর আমি তো পিঠা প্রেমী। আমি বলছিলাম যে আজকে অফ ক্যামেরা যখন কথা হচ্ছিল তোমার সঙ্গে, যে গ্রামের সেই পিঠাপুলি, সেই ধোঁয়া ওঠা চা, একদমই একদমই মনে হচ্ছে খুব দ্রুত সেই অনুভূতিটা আমি নেব কোনো না কোনো ভাবে। আমিও চেষ্টা করব। একদমই। চলো, কে আছে আজকে আমরা একটু জেনে নিই। চলো প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি কৃষি উদ্যোক্তা শাহিনুল ইসলাম। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা অনেক ভালো আছি। আমরা একেবারেই শৈশব থেকে শুরু করি। আপনার জন্ম তো রংপুরের মিঠাপুকুরের ময়নপুর গ্রামে। জি। কেমন ছিল আসলে প্রকৃতিটা, কেমন শীতকাল ঠিক কেমন গ্রামের একটু শুনি। শীতকাল আসলে ঢাকার চাইতে বিশেষ করে রংপুরে, পঞ্চগড়, ঠাকুরগাঁও এদিকে একটু শীত বেশি। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে গ্রামীণ যে জীববৈচিত্র্য, প্রাকৃতিক দৃশ্য, আসলে ঢাকা শহরের থেকে আসলে গ্রামীণ স্বাদ নেওয়া খুব কঠিন হবে। আপনি বলছিলেন যে পিঠার সেই গন্ধ বা পছন্দ, এটা খেতে গেলে বা আপনাদের ময়নপুরেও নিশ্চয়ই হয় এখন, নিশ্চয়ই সেরকম একটা আয়োজন চলছে। পিঠাপুলি আমাদের রংপুরে অনেক স্কুলে আয়োজন হচ্ছে, অনেক স্কুলে আয়োজন হয় এখন পিঠাপুলি, পিঠার বিভিন্ন ভ্যারাইটি নিয়ে তারা অনুষ্ঠান করে। এবং এখানে অনেক স্মার্ট শিক্ষিত ছেলে মেয়েরা তাদের বিজনেস পলিসিকে নিয়ে উপস্থাপন করতেছে যে পিঠা শুধু বাড়িতে খাওয়ার জন্য না, এটা নিয়ে একটা ব্যবসা করা যায়। চমৎকার। আমরা একটু শৈশবটা নিয়ে জানতে চাই। আপনার পুরো শৈশব জুড়েই তো সেই চমৎকার সুন্দর সেই ময়নপুরের প্রকৃতি, না, যেখানে আপনি বড় হয়েছেন, আপনার স্কুল জীবন শুরু হয়েছে, সবকিছু মিলে একটু জানতে চাই যে প্রাকৃতিক পরিবেশ, বেড়ে ওঠা কেমন ছিল? আমি আসলে প্রথমে বলতে চাই যে আমার বাবা একজন কৃষক এবং আমার দাদা একজন কৃষক ছিল। কৃষক পরিবারে আমার জন্মগ্রহণ। সেখান থেকে বাবার যে সকালে লাঙ্গল গরু নিয়ে যাওয়ার যে কালচার, এটা আমি দেখেছি এবং আমি এটা নিজেও করেছি। ওখান থেকে কৃষি থেকেই আসা। আর বাবারা কখনো চায় না যে আসলে তার ছেলেটা বা আমার মতো কৃষক হোক। এখন কর্পোরেট যুগে সবাই আসলে পেশার ধরন চেঞ্জ করতে চায়। তো আমার বাবার সঙ্গে যেহেতু আমার বেড়ে ওঠা গ্রামে, সুতরাং আমার বাবার যে কৃষি চর্চাটা, এটা আমি সরাসরি দেখছি এবং করতেছি আর কি। পড়াশোনার জায়গায় আসতে চাই, যেটি বলছিলেন যে বাবা চাইতেন না, সেই জায়গা থেকে নিশ্চয়ই বাবা চাইতেন যে ছেলে পড়াশোনা করুক, গভর্নমেন্ট জব করুক, এবং সেই স্বপ্ন থেকেই নিশ্চয়ই আপনাকে ঢাকায় পাঠালো। জি, ওই শুরুটাই যেমন বলছিলাম যে বাবা কেন আসলে কৃষিতে আসলে চাচ্ছিল না। আপনারা অবশ্যই জানবেন যে এখানে আমাদের দেশে কিন্তু নীল বিদ্রোহ হয়েছিল একবার, যে কৃষক নীল চাষ করবে না, নীল করার বাধ্য করেছিল। এবং তারপরে তিতুমির আন্দোলন হয়েছিল। এটা জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। আমি আমার বাবাকে বুঝাইতাম। তো এরপরে হচ্ছে আপনার নানকর আন্দোলন ছিল, কৃষক আন্দোলন ছিল, এবং তেভাগা আন্দোলন, যে চাষিদের যে ভাগ নিয়ে 2/3 অংশ ভাগ। এরপর দেখেন যে পর্যায়ক্রমে কিন্তু অনেক আন্দোলন হয়েছে, এবং 24-এর গণঅভ্যুত্থানে কিন্তু কৃষক আন্দোলনে ছিল। তো কৃষক আন্দোলন করার পর কৃষক আসলে তাদের 24-এর গণঅভ্যুত্থানের পর হাজার রকমের মানুষ তাদের আন্দোলন নিয়ে কথা বলছে, তাদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলছে, কিন্তু একমাত্র কৃষক কিন্তু চাওয়া পাওয়া নিয়ে কথা বলেনি। প্রত্যেকটা ক্ষেত্রে কৃষক তার রক্ত ঝরাইছে, তার ঘাম ঝরাইছে।
তো আমাদের কৃষকের মূল্যায়ন, যেমনটা আপনি বলছিলেন, কৃষকের মূল্যায়ন আসলে নাই বিধে আমার বাবা চায়নি যে আসলে আমার ছেলে এই কৃষি পেশায় আসুক। কিন্তু আমি যখন বুঝাইছি যে বাবা আসলে কৃষি কিন্তু একটা লাভজনক পেশা হতে পারে, সেসব অসময়ের কৃষি, এবং কৃষক যে আন্দোলন এত একের পর এক আন্দোলন দিয়ে যাচ্ছিল, নেতৃত্ব দিয়েছিল, এদের করে কৃষক অনেকটা, কিন্তু এখন আমরা কিন্তু স্বাধীনভাবে চাষাবাদ করতে পারতেছি, আমার পছন্দের ফসল আমি কোনটা হবে। তো এই আমাদের পূর্বপুরুষের যে কৃষক যারা আন্দোলন করছিল, তা আজকের এই যে আমরা মানে সুস্থভাবে কৃষিতে ঢুকাই আছি, সমস্যা তো প্রত্যেকটা সেক্টরে থাকবে। কিন্তু আমি তখন বুঝেছিলাম যে আমরা ওই পর্যায় থেকে এই আন্দোলন যে আমরা এসেছি এবং আজকে আমরা যে সুফল পাচ্ছি, এই ধারা তো আসলে আমাদের অব্যাহত রাখতে হবে। তারপরে বাবা বলল, এখন আগে যেরকম ভাবে বলছিল এখন কিন্তু ওইভাবে বলে না। এখন হয়তো আমার এলাকার কৃষক বা আমি কৃষি নিয়ে থাকি, মোট বিষয়টা হচ্ছে যে শত রঙের মাঝে আমি আসলে এক হয়ে থাকতে চাই, আমার মাঝে সব ধরনের রং থাকতে পারে। কৃষকের কষ্ট, কৃষকের স্বপ্ন, আমার বাবার স্বপ্ন, এবং আর্থিক সচ্ছলতা, কিছু মানুষের কর্মসংস্থান। অসমের কৃষি অনেক লাভজনক, কৃষিকে আসলে বুঝতে হবে। বাপদাদার কৃষি, এখন আর এই কৃষি নেই। নিশ্চয়ই। এবং সেই শৈশব থেকেই কৃষি কাজে আসলে যুক্ত হবার কারণে আমার মনে হয় আপনার জীবনে বিভিন্ন রকম অভিজ্ঞতা এসেছে কৃষি নির্ভর। আমরা সেই বিষয়গুলোতে আসতে চাই, ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাবো, তারপর ফিরতে চাই। দর্শক, রংপুরের মিঠাপুকুরের ময়নপুর গ্রামের শাহিনুল ইসলাম শখের বশে দুটি হাঁস পালনের মধ্য দিয়ে 2006 সালে তার কৃষি যাত্রা শুরু করেন, যা পরবর্তীতে 2000 হাঁসে উন্নীত হয়ে স্থানীয়দের চমকে দেয়। গরু, হাড়িভাঙা আম, শিল আলু ও মাছ চাষে সাফল্য অর্জন করে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন একজন বহুমুখী তরুণ কৃষি উদ্যোক্তা। কৃষকদের দুঃখ কষ্ট কাছ থেকে দেখে তিনি তাদের সংগঠিত করার প্রয়োজনে প্রতিষ্ঠা করেন ময়নপুর কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র, যা বিগত 1 যুগ ধরে প্রযুক্তিভিত্তিক কৃষি প্রশিক্ষণ, সমর্থন ও পরামর্শ দিয়ে 1700 এর বেশি কৃষককে উপকৃত করছে। করোনাকালে কৃষি পণ্যের বাজারজাতকরণে অসামান্য ভূমিকার জন্য সংগঠনটি পায় জাতিসংঘের FAOর ফুড হিরো সম্মাননা। শাহিনুল কৃষকদের আম চাষে উন্নত জাতের চারা, ফ্রুট ব্যাগিং পদ্ধতি ও অন্যান্য বৈজ্ঞানিক কৌশল ছড়িয়ে দিয়ে এলাকায় হাঁড়ি ভাঙা আমের নতুন সম্ভাবনা তৈরি করেন। তিনি নিজে 16,000 বস্তায় আদা চাষ করে পুরো গ্রামকে আদা উৎপাদনে উদ্বুদ্ধ করেন, ফলে 1 বছরে 70,000-এর বেশি বস্তায় আদা চাষ হয়। কীটনাশক মুক্ত চাষাবাদ, আলোর ফাঁদ ও পাচিং প্রযুক্তি ব্যবহার করায় ময়নপুর কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র 2016 সালে অর্জন করে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক। আমরা আবারও চলে যাই তার কাছে। আমরা যে বিষয়টিতে ছিলাম যে আসলে ছোটবেলা থেকেই যেহেতু একটি কৃষক পরিবার, দাদাকে দেখেছেন, বাবাকেও দেখেছেন, এবং বাবা মা বা পুরো পরিবারের চাওয়া ছিল যদিও যে আপনি কৃষি নিয়ে কোনো কাজ করবেন না, তারপরে আসলে স্বাভাবিকভাবেই পরিবারের সেই প্রভাবটি আপনার কাছে এসছে এবং কৃষি নিয়ে বিভিন্ন অভিজ্ঞতা আসলে আপনার ভেতর ছোট ছোট করেই আসলে সেই অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে আমি বলবো। তো একটু জানি যে ছোটবেলায় আমরা যেটি বলছিলাম যে আপনি মনে হয় ক্লাস 9-এ থাকাকালীন দুটো হাঁস। জি, আমি তখন ক্লাস 9-এ ছিলাম, তখন থেকে দুটো হাঁস দিয়ে শুরু করি। তারপরে 1 বছর। শুরু করাটা কেমন ছিল? মানে শুরু করি বলতে আপনি তো নিশ্চয়ই কিছু একটা করব এই ভেবে শুরু করেননি, মানে শখের বশে নিজের মতো করে দুটো হাঁস হয়তো পালন শুরু করে, সেই গল্পটি জানতে চাই। আসলে শুরু করছিলাম, স্কুল থেকে এসে দেখলাম যে হাঁস মানে কালার অনেক সুন্দর ছিল আর কি। তো ওকে দেখা যাচ্ছে যে যা খাইতো তার সাথে ডাবল খাবার দিতাম, এবং ও আমি যে রুমে থাকি, যে রুমে থাকি সেই রুমে ঘুরতো, মানে মানে ও আমার কাছে একদম মিলেমিশেই থাকতো এমন হচ্ছে। পরে ওখান থেকে শুরু হওয়ার পর এই দেখলাম যে ওরে ডিম দিল, 22-23টা ডিম দিছিল আর কি সেই সময়, এবং 19টা ফুটছিল, বাচ্চা বের হয়েছিল। তো সেখান থেকে দেখা গেল যে 6 মাস 6.5 মাস পর আবার ওখান থেকে শুরু হলো 250 ডিম। 250 ডিম থেকে আবার, তখন তো আসলে ইনকিউবেটর ছিল না, প্রাচীন পদ্ধতিতে মা যেভাবে আসলে ফুটাইতো ওভাবে শুরু হয়েছিল। 2 বছর 2.5 বছর পর আমার 2000 হাঁস হয়ে যায়। আমি এখানে একটা মজার তথ্য জানি, এটা ভুল কিনা জানি না, হাঁসের ডিম তো মা হাঁস ফোটায় না, এটা কি ঠিক? মানে মুরগি ফোটায়, বিষয়টা কি এমন? আপনি ঠিকই বলেছেন যে এটা হাঁসও ফুটাইতে পারে, মুরগিও ফুটাইতে পারে, এবং এটা ইনকিউবেটরে ফোটায়। হ্যাঁ, ইনকিউবেটরে হয়, মানে আপনি যে সময়টার কথা বলছেন যে তখন আপনার ছিল না। জি, আপনি কি করেছিলেন? ব্যাপারটা কি হয়? ন্যাচারালি আসলে হাঁস দিয়ে ফুটাইলে আসলে অনেক ভালো। আচ্ছা। আর হাঁস তো আসলে
30টার অধিক পারে না। আচ্ছা। সুতরাং সেক্ষেত্রে ইনকিউবেটরে যাইতে হবে। তা একটা হাঁসের লিমিট আছে 20 থেকে 25টা হাইস্ট। আচ্ছা, জি। 20টা দিলেই ভালো হয় আর কি। তো আপনার হাঁসটা কি করলেন আপনি? তারপর সেখান থেকে তো শুরু হলো, ওই মা হাঁস থেকেই অনেকগুলো শুরু হয়ে গেল। তারপর কিছু মানে পুরুষ হাঁসের সংখ্যা ছিল, ওগুলো বিক্রি করছি। দুইটা হাঁস থেকে 2000 হাঁস। হ্যাঁ, 2100 হাঁস ছিল আমার। 2100 হাঁস। এটা কতদিন তখন সময় আসলে লাগলো? আমরা 2.5 বছর। আচ্ছা। তখনও কিন্তু আমরা বুঝতাম না যে আসলে যে মানে ভ্যাকসিন কি জিনিস ছিল। গ্রামের মানুষ অতটা আসলে ওই ভ্যাকসিন সম্পর্কে আমার ধারণা ছিল না। তারপরে ওটা আমি 4 বছরের মধ্যে ওটা আমি আসলে শেষ করি, এবং হাঁসের যে একটা লভ্যাংশ ছিল সেখান থেকে আমি হাঁসটার অল্প সময়ের মধ্যে লভ্যাংশ বের করে আমি আসলে মাছ চাষে আগ্রহী, একদম মাছ চাষ। তখন আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম। তো সেখান থেকে আমি আসলে এই একটা পুকুর আছে বনগা পদ্ম পুকুর বলে আর কি, ওই পুকুরটা আমি লিজ নিতাম 3 বছরের জন্য। ওখানে 4 লাখ টাকা দিয়ে লিজ দিয়েছিলাম। তারপরে 3 বছরের জন্য আমি ওখান থেকে প্রায় 12 থেকে 13 লক্ষ টাকা ইনকাম করি। আর যেহেতু একের পর এক কিন্তু সেক্টর বাড়তেছে, তখন বাবা 2008 সালে বাবা মনে করছিল যে আমি যদি ইউনিভার্সিটিতে কোনো চার্জ না পাই তাহলে তো আসলে আমার ভবিষ্যৎ খুব খারাপ হবে। তখন আমি আসলে যখন হাঁস মাইনাস করে মাছে গেলাম, মাছের যে একটা দাম ছিল এবং আমার বাবা খুব কাছ থেকে দেখতো যে মাছ আসলে একটা বাণিজ্যিকভাবে লাভজনক। তো তখন আমি ইউনিভার্সিটিতে চান্স পাই, এবং ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পড়াশোনাটা আসলে সব থেকে বেশি খেয়াল রাখছিল আমার মেজো ভাই আসাদ। ও বর্তমান চাকরি করতেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। ও খুব আমার প্রতি সেই সময় খুব একটা ইয়ে ছিল। এরপরে আমার ওই সময় প্রাইমারি হাই স্কুলের স্যার ছিল আর কি, সাইফুল স্যার। উনি আসলে পড়াশোনার পাশাপাশি বলতো যে আসলে এইরকম কিছু একটা করা দরকার যেটা তোমাকে দেখে শিখতে পারে। তো মাছ চাষের পাশাপাশি আস্তে করে চলে আসলাম যে বীজ আলুতে আমাদের রংপুরে মুথার গ্রুপের কোল্ড স্টোর আছে, ওখানে আমি বীজ আলু রাখতাম। একদম সবচেয়ে ভালো মানের যে বীজটা সেটা যাচাই বাছাই করে রাখতাম, এবং যখন সিজন আসতো তখন আমি ওই বীজ আলুটা বিক্রি করতাম। এবং দেখা যাচ্ছে যে আমাদের বীজের প্রচুর সংকট ছিল। আমরা কিন্তু সরকারিভাবে আসলে বীজের সেক্টরটা আমাদের এখন পুরোটাই নিয়ন্ত্রণ করতেছে প্রাইভেট সেক্টর। আমরা যে আলুটা করি বংশ পরম্পরায় কিন্তু ওই অর্ধেক খাচ্ছি, কিছু আলু কোল্ড স্টোরে রাখতেছি। এটা টিস্যু কালচার আমরা এখনো নিয়ে আসতে পারিনি। সুতরাং আমরা ওই আলুটা খুব কম ফলে এবং ভালো মান পাওয়া যায়, দাম পাওয়া যায়, কৃষক ক্ষতিগ্রস্ত হয় না। আমি সেই আলুর বীজটা নিয়ে একটু কাজ করি এবং এটা নিয়ে সামাজিক ব্যবসা হিসেবে কাজ করি, যে কোন কৃষকগুলো আসলে ভালো আলু চাষ করে এবং সেখান থেকে বীজ নেওয়া এবং পরবর্তী ভালো কৃষককে বীজ দেওয়া। তা আমার কৃষক যদি ভালো বীজ পায় তাহলে আমার ওই এলাকাটা থেকে সে বেশি বেনিফিট পাবে এবং সে আমার কথা শুনবে, এবং কৃষিতে একটা যে চেঞ্জ আসছে সেই চেঞ্জটা আসলে ওইভাবে করা শুরু। এবং 2009 সালে 8 সালে আমাদের সময় ছিল রংপুর বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে যেটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হয়েছে, ওখানে আমি বাংলায় সাবজেক্টে ভর্তি হয়েছি এবং পড়াশোনা শুরু করি। তো এখানে প্রত্যেকটা বন্ধু বান্ধবীর তাদের চিন্তা চেতনা ছিল তাদের চাকরি, বিভিন্ন চাকরি, এবং শুরুটা আমি ওখান থেকে করছিলাম যে আমার হয়তো জ্ঞান অর্জনের জন্য একটা ইউনিভার্সিটি পড়াশোনা করা দরকার, এবং আমার একটা কৃষি সেক্টরে থাকা দরকার, এবং কৃষিতে একটা পরিবর্তন আনা দরকার। আমি সেই সময় ভাবতাম যে আমাদের দেশের পানির কি পরিমাণ সংকট হতে পারে, যে আমার আজ থেকে ধরেন আপনারা যদি দেখবেন যে আজ থেকে 20 বছর আগে আমাদের উত্তরবঙ্গে আমার মিঠাপুকুরে 40 ফুট গভীরতায় পানি পাওয়া গেছিল, এখন কিন্তু 70 ফিট, 90 ফিট, 120 ফিট পানি পাওয়া যায়। আগামী 20 বছরে হয়তো 200 ফিট নিচে স্তরের পানি থাকবে। তাহলে আমরা কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গে কিন্তু পানির জন্য খুব একটা কৃষি যে একটা সংকট তৈরি হবে, এটা আগাম কিন্তু আমরা সতর্কতা পাচ্ছি। এবং সেখানে এইটা যদি আমরা সচেতন করতে পারি, আমরা যদি স্বল্প পানি ব্যবহার করার নিয়ম শিখতে পারি। ধরেন আমি একটা সহজ কথা বলি যে বগুড়ার আরডিএতে নজরুল মৃধা নামে এক স্যার ছিল, উনি কিন্তু পানি নিয়ে কাজ করতো। তো 1 লিটার মানে 1 কেজি ধান ফলাইতে প্রায় 3500 লিটার পানি ব্যবহার হয়। তা আমরা যদি 1 কেজি আদা ফলাই তাহলে কিন্তু আমরা 2 থেকে 3.5 লিটার পানিতে বস্তা যথেষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি কিন্তু ওই কৃষিতে পানির পরিবর্তনের আসলে বিষয়টা নিয়ে চিন্তা করতেছি। ধরুন আমাদের একটা স্বাভাবিক মানুষ মানে উন্নত দেশগুলো আসলে বাথরুমে যেমন টিস্যু ব্যবহার করে, আমাদের দেশে একবার বাথরুমে যেভাবে সিস্টেম করা আছে কুমোডে একবারে কিন্তু 30 লিটার 25 লিটার পানি ব্যবহার হয়। তাহলে পানির কিন্তু আমরা আসলে
অনেক পরিমাণ আসলে আমরা মানে অপচয় করতেছি। আর এই কারণে এই পানির আমি যেখানে জন্মগ্রহণ করছি মঈনপুর মিঠাপুর, এটা বিশাল একটা কৃষি বান্ধব এলাকা। কৃষিতে আসলে অনেক কিছু দেওয়ার আছে এবং অনেক কিছু নেওয়ার আছে। তো আমার যে কৃষকগুলো আছে এখানে প্রায় ৩৫০০ কৃষকের মধ্যে আমি ১৭০০ কৃষক, যাদের নাম, যাদের বাড়িতে কয়টা গাছ আছে, তারা কতটুকু জমি আবাদ করে, তারা কি আলু লাগাবে, কি ধান করবে, কি ফসল ফলাচ্ছে, তাদের আম বাগান কি, আম কিভাবে স্প্রে করতেছে, এই কৃষকগুলো কিন্তু আমি আমার ছায়াতলে নিয়ে আসছি। সেটা হচ্ছে মঈনপুর কৃষি তত্ত্ব যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে, একটি সংগঠনের মাধ্যমে। এই যে হাঁস পালন থেকে শুরু করে ধীরে ধীরে একেবারে বহুমুখী কৃষি উদ্যোক্তা আপনি হয়ে উঠলেন, এবং এর মধ্যে নিশ্চয়ই বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, এগুলো আমরা আরো একটু বিস্তারিত শুনতে চাই। এবং আরেকটা বিষয় যুক্ত করতে চাই, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়েও আপনি যুক্ত ছিলেন স্বাভাবিকভাবে কৃষিকাজে। সেক্ষেত্রে কৃষকদের যে পণ্য সেটা বাজারজাতকরণ করার ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, এই বিষয়গুলো একটু বিস্তারিত শুনতে চাই। আসলে আমাদের দেশে উৎপাদন নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমাদের দেশের যে মাটি এটা আসলে সোনার চেয়েও খাঁটি বলা যায়। কারণ আমি যদি আমার মাটিকে যদি 30 গ্রাম থেকে 50 গ্রাম একটা আলুর ফালা যদি ফলাই, তাহলে সেখান থেকে একটা 30 গ্রাম থেকে আলু থেকে আমি সেখানে 1 কেজি আলু পাই। পৃথিবীর কোনো দেশে এরকম প্রোডাকশন নেই, আমার কাছে মনে হয় না যে নাই, যে আমি 30 গ্রাম আলু দিচ্ছি, আমার 1 কেজি আলু দিচ্ছে। তাহলে আমার মাটি তো আসলে ভালো রাখতে হবে। আর মার্কেটিং যে বিপণন যে সিস্টেমটা ছিল, আসলে শুরুতেই ছিল যে আমার কোলেস্টোর কেন্দ্রিক ছিল, বা যারা আমি যে আলুটা উৎপাদন করতাম সেটা কোলেস্টোর ভাবে যাইতো। মাছের ক্ষেত্রে আমি পাড়িকেই আড়তদারে এখানে দিতাম, তারা খুচরাভাবে বিভিন্নভাবে দিত। এখানে একটা অভিজ্ঞতা ছিল যে আমার রাস্তার যে আমার যেখানে জন্ম সেখানে রাস্তা খুবই খারাপ, এবং দেখা যাচ্ছে যে আমি নিজেই মাথায় করে 1/2 কিলোমিটার মাছের সে ঝুড়ি বইছি। শুরুতে এরকম ছিল আর কি, যে ওই 2000 যদিও 6 সালে মাছ শুরু করছি, এবং সে মাছটা আমি 2022 সাল পর্যন্ত রাখছি। যে একটা বনগা পুকুর আছে, ওখানে একটা পুকুরে 16 একর জমিতে, তো ওটা আমি পুরাটাই মাছ চাষ করি, এবং সেটা দেখা যাচ্ছে নৌকা দিয়ে বইতে হয়, এবং ওই পুকুরে যাইতে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা শুধু কাঁচা রাস্তাই, এবং সেটা এখনো বহন করা লাগে। অত্যন্ত দুঃখের বিষয় হলো যে দেশ স্বাধীনতা 54 বছরের পরও আসলে গ্রামীণ জীবনের রাস্তাঘাট খুবই খারাপ। অথচ আমাদের দেশ কৃষি প্রধান ওই এলাকায় হাজার কৃষকের ওই পথের অবস্থান। তো ওখান থেকে নিয়ে আসতাম। এই যে আমার গাড়ি গেল না বাজারে, দেখা যাচ্ছে যে আমি গাড়ি মাছের আড়তে 2 ঘন্টা 1 ঘন্টা দেরিতে ঢুকাইলাম, আমার এখানে একটু লস হচ্ছে। ওই যে সংকটটা আমি এইভাবে পূরণ করছি। তারপর আমাদের যখন বৃষ্টি হয় তখন একদম অনেক বৃষ্টি, আর যখন বৃষ্টি হচ্ছে না তখন কিন্তু একদম কম বৃষ্টি, মানে মাছ গত বছরে মাছ বৃষ্টি হলে তো রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। এটা আমার একটা বাজে একটা অভিজ্ঞতা আছে আর কি। তো এখন সেক্ষেত্রে আমরা যেহেতু এখন ডিপ মেশিনের মাধ্যমে পানি সরবরাহ করি, তখন আমরা যদি পানি সংকটে ভুগি তখন আমরা আসলে কৃত্রিমভাবে পানি দেওয়ার চেষ্টা করি এবং অক্সিজেন দেওয়ার চেষ্টা করি। আর গরুর ক্ষেত্রেও এরকম, গরুতে যেমন যেভাবে যে পরিমাণে লাভ ছিল, এখন একটু গরুর খড়ের যেমন সংকট হচ্ছে, গরুর কিন্তু বিভিন্ন ঘাসেরও তৈরি হয়েছে, বিশেষ করে নেপিয়ার ঘাসটা। এটাতে আসলে গরু মোটা তাজাকরণ থেকে শুরু করে গরু কিন্তু আজ থেকে 30 বছর আগে কিন্তু গরু মানুষ বাণিজ্যিক ভাবে পালেনি, এখন কিন্তু মানুষ বাণিজ্যিক ভাবে চলে আসছে। তার কারণ হচ্ছে কি, ওই যে পরিবর্তনটা হচ্ছে, আগের গরু একটা বিক্রি করতে 50,000 টাকা, এখন বিক্রি করছে 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ টাকা। তাহলে আমি আসলে ওই ক্ষেত্রে একটা পরামর্শ চাচ্ছি যে ওই আমার অসুবিধা যেটা, যখন হঠাৎ করে আমাদের সুস্থ গরু একটা মারা যায় 3 লাখ টাকা বা 5 লাখ টাকা, সেটা যদি বিমায় নিয়ে আসা যাইতো যে আমার গরুটা মারা গেলে আমি এই পরিমাণ টাকা পাবো, আর যদি হারে যায় তাহলে তো আসলে কিছু করার নেই, কারণ আমি তো মিথ্যার আশ্রয় নিতে পারি। তো আমার আপনাদের কাছে এরকম মিডিয়ার মাধ্যমে এরকম আবেদন যে প্রত্যেকটা এত দামি কৃষকের গরু, সেই গরুটা যেন একটু সিস্টেম একটা বিমান মাধ্যমে কৃষক যেন ক্ষতিপূরণটা পায়, সত্যিকার অর্থেই ক্ষতিটা তার হয় আর কি। জি, আপনি মানে গরুর যে পালন আর কি, এটা কখন শুরু করেছিলেন? এটা শুরু করেছিলাম 2012-তে। জি, মানে ওই যে মাছের যে ইনভেস্ট, আমার যে লাভের টাকাটা ছিল সেখানে আমি গরুতে ইনভেস্ট করি, এবং পাশাপাশি কিছু জমিও আমি আসলে ওই সময় কিনে রাখি। যখন বাজারে একটা জমি কিনছিলাম 23 শতক, এখানে আমার 2010 সালে আমার ইউনিভার্সিটির টিচার
ডক্টর শিমুল মাহমুদ। জি উনি আমার আসলে ব্যাংক হিসেবে কাজ করছিল। স্যার আমার প্রজেক্টটা অনেক পছন্দ করতো জি। এবং আজকে এই যে আপনাদের অনুষ্ঠানে আসার মতন যে একটা যোগ্যতা, আসলে ইউনিভার্সিটি লাইফে ওই স্যার আমার আসলে আজকে এই পর্যন্ত আমার নিয়ে আসছে। বাহ। তবে শিমুল মাহমুদ স্যার অনেক ভালো মানুষ, যে আমার ব্যবসায় সাপোর্ট হিসেবে ছিল। আর এই কৃষকগুলাকে আমি আসলে একত্রিতকরণ করছি, এটা 2012 সালে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র। আমরা কৃষকের 100 রকমের সমস্যা নিয়ে আমরা ভুগেছি, আমি খুব কাছ থেকে দেখেছি। আচ্ছা এবং আবু সাইম স্যার, উনি উপপরিচালক বুড়িহাট, তৎকালীন ছিল আঞ্চলিক বেতার কৃষি অফিসার। উনি আমার একটা ল্যাপটপ এবং একটা প্রজেক্টর দিত, বলতো যে গ্রামে গ্রামে কৃষকের আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানা লাগবে। তখন আমি নিয়ে আসলাম, ইউনিভার্সিটি থেকে নিয়ে আসলাম। আপনি কি ধরনের সমস্যা দেখতেন কৃষকদের? শুরুর কথা আপনি বলছিলেন যে আপনি বিভিন্ন রকম সমস্যা দেখেছেন কৃষকদের নিজে একেবারে কাছ থেকে, এবং আপনি তাদেরকে প্রযুক্তি নির্ভর হওয়ার ক্ষেত্রেও আপনি তাদেরকে বিভিন্ন সহযোগিতা করেছেন। একটু জানতে চাই যে কি ধরনের সমস্যাগুলো আপনি দেখতেন এবং যেগুলো আপনি সমাধানের চেষ্টা করতেন। দেখা যাচ্ছে যে ভালো মানের ধানের বীজ আসলে পাচ্ছে না। আচ্ছা, কোন ধানটা লাগাইলে আমার আগাম আলু হবে, এই কৃষকটা আসলে জানতো না। বা আসলে কৃষক কি পরিমাণ স্প্রে করতেছে, কাজ হচ্ছে না। আম যে একটা ফ্রুট ব্যাগিং এ নিরাপদ করা যায় কীটনাশক বিহীন, সেইটা আসলে জানতো না। আচ্ছা। আমরা এটা নিয়ে কাজ করছি। এবং আলোর ফাঁদে, অতিরিক্ত আলোর ফাঁদে দিলে পোকা দমন হয়, তাহলে কৃষকের কীটনাশক খুব কম লাগবে, ওখানে আমরা কাজ করতাম। মালচিং নিয়ে আমরা কাজ করছিলাম, যে ঘাস আগাছার মধ্যে দিয়েও নিড়ানি ছাড়া যেন কিভাবে ভালো পরিমাণ ফসল ফলা যায়, এটা আসলে আমরা কাজ করছিলাম। আমরা, আপনারা জেনে খুশি হবেন যে হাড়িভাঙ্গা আম কিন্তু একটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাইছে এবং এটা খুবই সুস্বাদু। এবং আমরা 2000 ওই আবু সাইম স্যারের মাধ্যমে, সাদত স্যার এবং কৃষি তত্ত্ব সার্ভিসের স্যার ছিল ডক্টর নজরুল স্যার, এই স্যারগুলোর মাধ্যমে, বিশেষ করে খোরশেদ স্যার, এরা আমাকে খুব হেল্প করছে। আমরা তখন ঢাকায় হাড়িভাঙ্গা আম নিয়ে আসি, এই আমরা কেউ চিনে না। হাড়িভাঙ্গা আমরা আমাদের উত্তরবঙ্গের, বিশেষ করে মিঠাপুকুর, মানে ময়নপুর এবং খোড়াগাছের ইউনিয়নের এই চাষিদের ভাগ্যের উন্নয়ন ঘটছে হাড়িভাঙ্গা। ধান চাষ করে কিন্তু কেউ ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেনি, বাংলাদেশে কেউ পারেনি, কিন্তু ফল চাষ করে অনেকেই ভাগ্য পাদাবদল ঘটেছে এবং তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমরা। তো আমরা আসলে আমরা শুরু করি, তারপর আমরা মাল্টি প্রজেক্টরের মাধ্যমে কৃষককে উদ্বুদ্ধ করি যে কি কি আগাম চাষ আছে, সার আসলে চেনার উপায় কি, কীটনাশক আসলে কোনটা, সবুজ কালার কোনটা, লাল কালার কোনটা, এইরকম তার মেয়াদ কতদিন থাকে, এইভাবে। তারপর আমরা যখন শুরু করলাম যে আসলে বাজারে গিয়ে বায়োস্কোপ দেখানো, গ্রামের মানুষকে কিভাবে সচেতন করা যায়, তো আমরা শুরু করলাম ব্যাগ বস্তা ভ্যানটার নিয়ে। তো কৃষকেরা খড়ের মধ্যে বসতো এবং সেই বায়োস্কোপের আকারে দেখতো, ভালো লাগতো। প্রথম যখন আমরা বিছাইতাম, তখন অনেক লোকজন মনে করতো যে এরা বুঝি কোনো কোম্পানির আসলে লেকচার দেওয়ার জন্য আসছে বা বিজ্ঞাপন দেওয়ার জন্য আসছে, কিন্তু দেখতো যে ভাই আমার 1 প্যাকেট দেন, আমার একটা বোতল দেন। আমরা বলতাম যে আসলে আমাদের এই 2টা বোতল শুধু আপনাদেরকে সচেতন করার জন্য, একটু বসে থাকেন, দেখেন, অনুষ্ঠান ভালো লাগবে। তারপরে আমরা 2-3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম বাজার যখন পর্যায়ে করলাম, 8-10টা বাজার, 10-12 দিন হওয়ার পর একটা রিপোর্ট খারাপ আসলো যে আমরা কোনো কোম্পানির আসলে দালাল বা ভায়া হিসেবে কাজ করতেছি। যখন 1 মাস পর দেখলাম যে আসলে না, মানুষের চেঞ্জটা ভুল, মানে প্রমাণিত হয়েছে। এবং প্রথমে আমাদেরকে হকার মনে করছিল এবং 2 মাস পর আসলে আমি আর কাজে করিনি, বিশেষ করে বাজারে যাওয়াটা আসলে ঘুরে বলছে যে অনেকে বলতেছে যে ইউনিভার্সিটির পরে বুঝে শেষ বয়সে এত দামি প্রতিষ্ঠান হকারিগিরি করতেছে। হ্যাঁ, পরে আসলে এক এক কৃষকের এক এক অভিজ্ঞতা, বিভিন্ন কোম্পানির লোক আসা শুরু করলো, বিভিন্ন কোম্পানির লোক যে আমার এই আপনি অনুষ্ঠান চালাবেন এবং আমার এই ওষুধটার কথা একটু বলবেন। আমি বললাম যে না, আমি তো আপনার ওষুধ টেস্ট করিনি, আর আমার তো উদ্দেশ্য ওটা না। আমার উদ্দেশ্য হচ্ছে কৃষককে পেশার ঠিক থাকবে কিন্তু ফসল ভিন্ন ভিন্ন করা যাবে। এবং কৃষকের কি কি সমস্যা, আপনি ভালো কথা বলছেন, যে যেমন 100 রকমের কৃষকের সমস্যা আছে। আমি বললাম যে ভালো মানের গাভী পালন করতে গেলে ভালো সিমেন্টের দরকার, মানে বীজের দরকার। আসলে এটা তো আসলে ওইভাবে সম্ভব না, লোকটা যদি না জানে তাহলে তো সে পাবে না। আর এই ধানের চাইতে যে বিভিন্ন, আমাদের ওইখানে তামাক কিন্তু হইতো খুব, তো তামাক তো একটা ক্ষতিকারক একটা ফসল। তো তামাকের পরিবর্তে আমরা 1000 বিঘা পর্যন্ত আমরা হাড়িভাঙ্গা আম নিয়ে আসছি। এবং আপনি জেনলে খুশি হবেন যে হাড়িভাঙ্গা আমের পাকার ধরন হচ্ছে 1.5 মাস। 1.5 মাসের মধ্যে মার্কেট শেষ করতে হবে। কিন্তু আমরা এখন চিন্তা করলাম, ভোক্তাদের যে চিন্তা চেতনা থেকে আমরা শুরু করলাম যে ভোক্তাকে কিভাবে 6 মাস থেকে 8 মাস 9 মাস পর্যন্ত আম খাওয়ানো যায়। হাড়িভাঙ্গার পাশাপাশি আমরা বাড়ি 4, বাড়ি 8, একটা বর্তমান খুব ভালো একটা আম আসছে আপনার ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, আম্রপালি, হোয়াইট ম্যাঙ্গো, ফজলি,
অনেক প্রকার আমরা আম নিয়ে আসছি, যেটা 6 মাস আমরা ভোক্তাদেরকে আম খাইতে পারবো। আমরা তখন শুরু করি, যেহেতু আমাদের হাড়িভাঙ্গা আমরা বিষমুক্ত করা দরকার, আমরা আবু সাইম স্যারের নেতৃত্বে আর সাদত স্যারের সহযোগিতা আমরা ফুড ব্যাগিং আম শুরু করি। আচ্ছা, এবং শুধু রাজশাহী না, এটা আমরা ইউরোপ দেশগুলোতে পাঠানোর প্রথম শুরু করি আমরা। তো এখানেও একটা অভিজ্ঞতা আছে যে আসলে আমরা দেশে যে পরিমাণ আম উৎপাদন করতেছি, আমরা যদি বাইরে দিতে পারি, তাহলে এটা ফুড প্রসেসটা, আসলে আমের যে প্রসেসটা, এটা সম্পর্কে আমাদের কৃষক জানে না। তো আমরা শুরু করলাম যে কৃষককে কিভাবে বিদেশ আমাদের আম কি জন্য নেবে আর কি জন্য নেবে না, এই সম্পর্কে একটা আমরা এখানে একটু ধারণা শুরু জানতে চাই করলাম। যে আপনারা যখন কৃষকদেরকে নিয়ে কাজ শুরু করলেন, মানে আপনাদের ময়নপুর কৃষি তথ্য এবং যোগাযোগ কেন্দ্র, এখানে তো আসলে সরকারি যে বিভিন্ন কৃষি দপ্তর ছিল, সেখানে তো আসলে আপনাদের আগে সমন্বয় করতে হয়েছে। জি। বিষয়টা কেমন ছিল যদি একটু জানতে চাই। প্রথমে তো আমরা আমি যখন শুরু করি কৃষকদেরকে নিয়ে, তখন বলি যে একটা কৃষক সেন্টার হওয়া দরকার। এবং তখনই বিশেষ করে কৃষি সম্প্রসারণ বলছিল জি। যে তুমি তো ইউনিভার্সিটিতে পড়ো, সুতরাং তুমি তো এই পেশায় বেশি দিন থাকবে না, কৃষককে উদ্বুদ্ধ করে তুমি চলে যাবা, জি। এরকমটা বলছিল। আমি বলছিলাম যে না, আমি আসলে পড়াশোনার পাশাপাশি আসলে এটা ধরে রাখতে চাই, বা আসলে এটা বৈপ্লবিক পরিবর্তনে আসলে চেষ্টা করা আমি চাচ্ছিলাম, বা কৃষক চাচ্ছিল যে আমি কৃষি সেক্টরে থাকি। তো সেক্ষেত্রে কৃষি বিপণন, প্রাণী সম্পদ, মৎস্য, যেহেতু আমি মাছ নিয়ে অনেক কাজ করছি, এই বিষয়গুলো আসলে ছাত্রদের তখন দেখা যাচ্ছে যে একের পর একে তারা সহযোগিতার হাত আসলে বাড়িয়ে দিছিল। এটা তো আসলে তাদের মধ্যে আসলে অস্বীকার করার কিছু নেই। আজকে বিশেষ করে মিঠাপুকুর, ময়নপুরে যে কৃষকের যে চাহিদা, কৃষকের যে স্বপ্ন, কৃষকের যে কষ্ট, আপনারা এটাও জানবেন যে বিশেষ করে আমাদের গ্রামের কৃষকের যে আমার যে কৃষি মাঠ আছে, সে মাঠ থেকে ফসল আনতে প্রায় 6 কিলোমিটার বয়ে নিয়ে আসতে হয়। এবং সেক্ষেত্রে ওই সময় তৎকালীন সাজু মেম্বার একটা ভদ্রলোক ছিল, উনি জাহাঙ্গীর আলম, আমিরুল ইসলাম, সাহাব উদ্দিন, এই কৃষকদেরকে নিয়ে আমি বসার পর একাধিকবার আলোচনা করার পর প্রত্যেকটা কৃষকের সমন্বয় করে আমরা একটা 5.5 কিলোমিটার 6 কিলোমিটার রাস্তা তৈরি করি। এবং এটা কোনো সরকারি ফান্ডে কোনো ছিল না, কৃষক যার যতটুকু জায়গা ছিল ততটুকু জায়গা ছেড়ে দিছে। আমরা অনেক রিকোয়েস্ট করছি, বিশেষ করে 2 থেকে 2.5 বছর আমার সময় লাগছে যে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা তৈরি করতে। এবং ওই কৃষকের সুবিধার জন্য দেখলাম যে আমি মেশিন কাঁধে করে বইছি। তো এখন দেখলাম যে অনেক ছেলেমেয়ে, আমাদের এখানে অনেক ছেলেমেয়ে যারা প্রতিদিন সকালবেলা তার বাবার সেলো মেশিনটা নিয়ে যায় বা রাখি আসে, বা দেখা যাচ্ছে সেলো মেশিন চুরি হচ্ছে, অ্যাভেলেবল এই ঘটনা ঘটতেছে। তখন আমরা কি করি যে আসলে আমরা চিন্তা করলাম যে কৃষি বিএডিসিতে, আপনি যেমন বিভিন্ন সেক্টরের কথা বলছেন, তখন বিএডিসি সেক্টরে কথা বলার পর তাদের কষ্টের কথা চিন্তা করে আমি একাধিক যাওয়ার পর ওখানে আমাদের পূর্বের একটা মেশিন ছিল, ওই মেশিনটা আমরা রিপেয়ার করি এবং ওখানে প্রায় 250 থেকে 300 একর জমিতে আমরা পানি দিই। এবং আন্ডারগ্রাউন্ড পাইপলাইন হয়, পানি কিভাবে দ্রুত দেওয়া যায়, এবং জমির কিন্তু আন্ডারগ্রাউন্ড পাইপলাইন গেলে কিন্তু জমির কিন্তু অপচয় হয় না, যেহেতু পাইপটা মাটির নিচ দিয়ে থাকে। তাহলে আমরা কিন্তু ওই কৃষকের জন্য আমরা করলাম পানি সেচ প্রকল্প, পাশাপাশি একটা রাস্তা করলাম 6 কিলোমিটার, যে পরবর্তীতে আবাসন প্রকল্প হয়েছে ওই রাস্তা দিয়ে। এখন অনেক যাতায়াত, এখন আমরা আধা ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে 6 কিলোমিটার রাস্তা বয়ে নিয়ে আসতে পারি তাদের ফসলগুলো নিয়ে আসা। এবং ওখানে 8 ফিট থেকে 10 ফিট আছে। আমরা চেষ্টা করতেছি খুব অল্প সময়ের মধ্যে কৃষক যেন ওই রাস্তার মধ্যে ছাউনি টাইপের কিছু থাকে। আচ্ছা, ওই 6 কিলোমিটার রাস্তায় যাওয়া আসা করতে অনেক কষ্ট, একটু যেন টিউবওয়েল থেকে তারা বিষমুক্ত পানি, মানে বিশুদ্ধ পানি খেতে পারে, একটু রেস্ট নিতে পারে। এবং কৃষক আরেকটা বিষয়ে সচেতন না, যে আমরা যখন স্প্রে করি ধানের জমিতে বা আলুর জমিতে, ধানের জমিতে করলে ওই মানে ময়লা পানিগুলো দিয়ে আমরা ঔষধ মিশাই, তখন কিন্তু ব্যাকটেরিয়ার সঙ্গে ব্যাকটেরিয়া হলে কিন্তু আসলে কাজ হয় না। তাহলে মেশিনে ভালো বিশুদ্ধ পানি দিয়ে যদি আমরা স্প্রে মানে কীটনাশক মিশাই, তাহলে এখানে পোকার জন্য খুব ভালো একটা কাজ করে। ব্যাকটেরিয়া দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করা আসলে এটা আমার কাছে খুব ভালো জিনিস একটা থাকে না, এবং ঔষধ এক্ষেত্রে অনেক খুব কম কাজ করে। আর আরেকটা অসুবিধার কথা বলি, কীটনাশক আমাদের দেশে এত পরিমাণ ব্যবহার হয় যেটা আসলে কীটনাশক ছাড়া বুঝে আমরা ওখানে চলতেই পারবো না, একটা ধারণা আছে। তো ওই ধারণাতে আমি কাজ করতে চাই যে কীটনাশক অল্প পরিমাণ ব্যবহার করলে ভালো কিছু করা সম্ভব। যেমন কলাতে, আপনার পেঁপেতে, আমে, এখানে ফুড ব্যাগিং হচ্ছে। আচ্ছা,
ফুড বেকিং এবং এমনকি এখন গ্রিন হাউসে আমাদের অনেক সবজি হচ্ছে যেটা আসলে কীটনাশক ফ্রি বলা যায় আর কি, এটা অনেকটাই কীটনাশক ফ্রি বলা যায়। আর মাটির স্বাস্থ্য ভালো করার জন্য ভার্মিতে আমরা আসলে চলে আসছি। হ্যাঁ, তো এই 6 কিলোমিটার রাস্তা আসলে একটা তৈরি করা, এটা আমার ওই এলাকার 8 থেকে 10,000 কৃষকের স্বপ্ন যে আমি নিজেই শ্রম দিয়ে সমন্বয় করব। তো এটা আমার ভালো লাগার দিক, আমার 6,000 মানুষের একটা ভালো লাগার দিক। এখানে সরকার আমাকে কখন কি দেবে সেটা আসলে আমরা কৃষক যারা আমরা আসলে ভাবি না। আমরা ভাবি আমার কৃষক কতখানি কষ্টে আছে এবং এটা কষ্ট দূর করার জন্য এগিয়ে আসা আসলে সবারই দরকার। ধরেন আমার শুরুতে বলছিলাম যে আমার বাবা চাই একটা ভালো শিক্ষিত ছেলে চাকরি করবে, আমিও তো চাই যে আমার ছেলেটা কৃষি নিয়ে এসে সে অন্য কোনো পেশায় যাবে, এটা চাই। কিন্তু আমার ছেলেরা যখন দেখবে যে আমি যখন কাজ করতে পারবো, যে অসময়ের কৃষি বলতে ধরেন আপনার যখন বেগুন 200 টাকা কেজি তখন আপনি বেগুন করবেন, আপনি যখন 10 টাকা কেজি বেগুন তখন আপনার করার দরকার নেই। তো এখন ধরুন মূলা যদি আপনি সময়টাকে বোঝা, হ্যাঁ এখন মূলা যদি এখন কিন্তু 2 টাকা কেজি 10 টাকা কেজি, কিন্তু আজ থেকে 1 মাস আগে কিন্তু মূলা কেজি ছিল 70 টাকা। এরপর 2 মাস আগে ছিল কিন্তু আমি টমেটো করছি, গ্রিন হাউসে টমেটো করছি, আমি হলে 120 টাকা কেজি বেচছি। এখন কিন্তু টমেটো 25 টাকা কেজি, 10 টাকা কেজি, এবং কিছুদিন পর দেখবে যে ক্যারেট দ্বারা অন্য জমিতে ফেলে আসবে, মানে ও বাড়িতেও নিয়ে যেতে রাজি না এবং এমনকি ও জমিতেও রাখার রাজি না, সে আস্তে করে অন্যের জমিতে দেখবে যেন সে ওই টমেটো ওর এটা যেন সে অন্য কেউ বুঝতে না পারে। তার মানে কি সে দাম নেই। আর এখানে দেখবেন যে আলুতে বর্তমান সময়ে আলু, পেঁয়াজ এবং রসুন যে পরিমাণ দাম কমছে, তাতে আসলে আমরা কিন্তু সম্ভব আমরা যে পরিমাণ ফলাইতে পারি, শুধু বাজার বিপণন ব্যবস্থাটা যদি ভালো করতে পারি তাহলে আমরা আরো ভালো কিছু করতে পারবো। আপনি আরো জানলে খুশি হবেন যে আমরা শুধু মানে একটা সময় যে শুধু আম চাষ করছি তা কিন্তু করিনি। আমরা কিন্তু আমের জমিতে প্রথমে আমের সময় কিন্তু আমরা করছি আলু, 1 বছর যখন একটু গাছ বৃদ্ধি হয়েছে তখন আমরা অন্য ফসল ফলাইছি, তারপরে কেউ পেঁপে দিছি, তারপর 2 বছর যখন হয়ে গেল তখন হলুদ দিছি, তখন 5 বছর গাছের সংখ্যা বেশি, তখন কিন্তু আমরা বস্তায় আদা চাষ করতেছি, প্লাস সুইঝাল একটা মশলা জাতীয় ফসল, এই সুইঝাল কিন্তু আমরা চাষ করতেছি। তাহলে আমরা একই জমিতে সাথী ফসল হিসাবে কিন্তু আমরা কয়েকটা ফসল পাচ্ছি। তো এই কৃষককেই সচেতন এইভাবে করতে পারলে আমরা লাভবান, এবং কৃষি বিভাগ তাই করতেছে, শুধু মাঠ পর্যায়ে গিয়ে তদারকি করতে হবে। আমরা কিন্তু ভর্তুকি চাই না, আচ্ছা ভর্তুকিতে অনেক দুর্নীতি আছে, আমরা শুধু চাই যে কিভাবে বিপণন করা যাবে আর কিভাবে আমরা আসলে নিত্য নতুন ফসলে যাইতে পারবো। আপনাদের মাধ্যমে আমি এটাও জানাই যে বিভিন্ন কৃষি সেক্টরে ঋণের সমস্যা, আসলে প্রকৃতপক্ষে ঋণ কৃষক পাচ্ছে না। তো প্রত্যেকটা ব্যাংকে একজন করে কৃষক প্রতিনিধি আছে, যা আজ থেকে 50 বছর 20 বছর 15 বছর আগেই কৃষক সেই কমিটিতে আছে। এখন ইদানিং যে আমার কৃষক এখন কমলা করতেছে, তো কমলার যে ঋণ হয় সে ওই তো আমার কৃষক প্রতিনিধি জানে না। আমি যে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতেছি, আমি যে অসময়ে টমেটো করতেছি, অসময়ে শশা করতেছি, এটার আসলে তো ঋণ সম্পর্কে সে জানে না। বা ক্যাপসিকাম চাষ করতেছি, বা 6 মাস ধরে আমি আম ফলাইতেছি, আর সে তো জানে 1.5 মাসের মধ্যে আমের ফসল শেষ, তাহলে তো লোন দেওয়া যাবে না। তো আসলে আমার এইখানেও একটু চিন্তা আছে, যদি ব্যাংক সেক্টরে যে ভদ্র মহোদয় থাকে এনারা যদি একটু চিন্তা করে যে কৃষি কমিটিগুলা, কৃষক প্রতিনিধিগুলা একদম মাঠ থেকে নিয়ে আসা, এবং 2 বছর 3 বছর মেয়াদের কমিটি শেষ, মানে আমি যে চেয়ারে বসছি সুপারগুলো আটা দিয়ে যে আমার আটকাইছে এটা যেন না থাকে। তাতে হবে কি কৃষকের যে ঋণের যে ধারাটা এটা কিন্তু ভুল পথে যাবে, ব্যাংক কিন্তু দেউলিয়ার দিকে চলে যাবে তখন। কারণ আমার যে ফসল আমি সেই ফসলে নেব, কারণ বস্তায় একটা নিরাপদ জিনিস, বস্তায় জায়গা লাগতেছে না, উপরে আম আছে, এবং আমের ঔষধের যে একটা যে কার্যকারিতা আছে নিচের পোকায় এমনি কমে যাচ্ছে। তাহলে আমার এক ফসল যদি আমি একটা সিজনের জমি 3 ফসল নিয়ে আসি 1 ঔষধে বা 2 ঔষধে, তাহলে কৃষক কিন্তু লাভবান হবে, আদারওয়াইজ কৃষক কিন্তু লাভবান হবে না। এবং কৃষককে হিসাব নিকাশ করে চাষাবাদ করতে হবে। কোনো কৃষক তারা হিসাব নিকাশ করে আসলে চাষাবাদ করে না। কৃষক জানে উৎপাদন কেমনে করবো আর মানুষকে কিভাবে খাওয়াবো, এটা সর্বদা মনে করে। তো কৃষকের পাশে যদি কৃষকের অধিকারগুলা, কৃষকের যে চাওয়া পাওয়া গুলো সংস্করণ করি, সার সংকট ভুগতেছি আমার উত্তরবঙ্গ, সারা বাংলাদেশ সার সংকট ভুগতেছি। আচ্ছা এই সার তো আমি ব্যক্তিগতভাবে খাবো না, আমি জমিকে খাওয়াবো, এবং জমি
আমাদেরকে কিছু দেবে, সেটা আমরা সবাই খাবো। তাহলে এই সারের লাইন ধরতে গেলে আমাকে 2-3 দিন ঘুরে লাগতো। আমার চাহিদা 2 বস্তা, আমি সার পাচ্ছি 10 কেজি। তাহলে আমি তো আসলে সঠিকভাবে ফলাইতে পারতেছি না। ঢাকা শহরে আমাদের রংপুর মিঠাপুকুরে হাজার হাজার ট্রাক ঢুকতেছে শুধু সবজি নিয়ে। ওখানে সারের যে ক্রাইসিস খুব কঠিন। কৃষি সেক্টর কতটা আসলে দেবে, এটার মূল একটা সিন্ডিকেট আছে, সার বিপণন আপনারা কেন্দ্র কি যারা সারের থাকে। বিষয়টাতে প্রাকৃতিক সার নিয়ে কোনো কাজ করছেন কিনা? হ্যাঁ, আসলে আপনার কথার মধ্য দিয়ে শুধু আমরা না, পুরো বাংলাদেশ আসলে উপকৃত হবে এবং আমরা আমাদের যে দর্শকরা রয়েছেন তারাও অনেক কিছু জানতে পারছেন যে কৃষিতে কতখানি সম্ভাবনা রয়েছে এবং সংকটের জায়গাগুলো আসলে ঠিক কোথায়। আপনি অসময়ের কৃষির কথা বলছিলেন। যখন বাজারে কোন একটা কৃষি পণ্যের দাম অনেক বেশি থাকে, সেক্ষেত্রে ওই পণ্যগুলো চাষাবাদ করা, হ্যাঁ, অসময় যেহেতু আমরা বলছি তার মানে ওটা সিজনাল না, নন সিজনে আসলে চাষাবাদ করা। সেই ক্ষেত্রে আসলে আপনি বলছিলেন যে গ্রিন হাউস যে প্রক্রিয়া তার মধ্য দিয়ে যেতে হবে, এটা কি আসলে খরচ সাপেক্ষ না? হ্যাঁ, গ্রিন হাউসে আসলে প্রাথমিক যে শুরু করবে তার একটু পয়সা অনেক খরচই হবে। এবং এক্ষেত্রে যদি বিভিন্ন কৃষি বিভাগ যদি তাদের আর্থিকভাবে কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি সহযোগিতা করে, যে অসময়ে কৃষিটা খুব অল্প সময়ের মধ্যে সেখান থেকে পয়সা নিয়ে এসে এবং তারা পয়সা তুলতে পারবে, সেক্ষেত্রে যারা সত্যিকারের কৃষি একটা বিশাল সেক্টর, এখানে দেওয়া এবং নেওয়ার অনেক বিশাল জায়গা এবং কাজ করার বিশাল জায়গা। তো এই অসময়ে কৃষিটা আমি কেন বলতেছি, যে মালচিং এর পদ্ধতির মাধ্যমে যদি আপনি অসময়ে বৃষ্টির দিনেও আপনি কিন্তু আপনি হলো পেঁয়াজ করতে পারতেছেন, মরিচ করতে পারতেছেন। এখন এমন কিছু ভ্যারাইটি আসছে যে আপনার কনফার্ম দিবে যে 10 কেজি আমি আমার এই গাছ থেকে আমার 10 কেজি আসবে, আপনার হলো যে মরিচ আসবেই, আমার এই গাছ থেকে 120 কেজি পর্যন্ত আমার পেঁপে আসবে, এটা কনফার্ম হচ্ছে। কিন্তু এখন তাহলে আমি তাহলে অসমের কৃষিটা আমাকে ওইভাবে বুঝে নিতে হবে যে আমি যে সিজনে যখন পাবো না। রমজান শুরুতেই কিন্তু একটা যদি তাপমাত্রা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হলো যে শসার একটা ভালো চাহিদা থাকে। তো এখন যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি শীতের সময় আপনার শসা আসে, তাহলে কিন্তু শসা কিন্তু বাজারের বিক্রি করা খুব কঠিন হবে। আমার চিন্তা করতে হবে যে আসলে জুন জুলাই আগস্টের মধ্যে আসলে এই ফসলগুলোর তাপমাত্রার সময় কিরকম থাকবে। এখন যদি তাপমাত্রা না থাকে অসময়, এখন আপনি যদি তরমুজ বাই করেন, তরমুজ কিন্তু একটু কম খাবে। তরমুজ কিন্তু এখন সারা বছর ধরে হচ্ছে, জাতের পরিবর্তন ঘটছে। আপনি বাজারে যে দেখবেন আজ থেকে 10 বছর আগে কিন্তু আপনি বাজারে তরমুজ পান নাই, এখন কিন্তু সারা বছর তরমুজ পাচ্ছেন, মালটা পাচ্ছেন, কমলা পাচ্ছেন, আমরা পাচ্ছেন। তো এখন এই যে ফলের যে আসলে ধারাবাহিকতা, এটা আসলে আমাদেরকে ধারাবাহিকতা নিয়ে আসতে হবে। এখন যদি শুধু আমি হাড়িভাঙ্গা আমটাই শুধু আমি 1.5 মাস ধরি, তাহলে আমার ব্যবসা গোটায় রাখতে হবে। কারণ আমি তো কৃষক। প্রসঙ্গে যদি একটু আসি, এটা সেলফ লাইফ এটা কেন এতটা কম? এটার কারণ হচ্ছে যে আমের সেলফ লাইফটা আসলে আমের যে একটা আঁশ থাকে, সেই হাড়িভাঙ্গা আমে আঁশ নেই বললেই চলা যায়। তো যে আমগুলোতে একটু আঁশ থাকে সে আমের পাকার ধারণ ক্ষমতা বেশি দিন হয়। আর হাড়িভাঙ্গায় যেহেতু ভিতরে কিছু থাকে না, বিশেষ করে আঁশযুক্ত থাকে না, সেক্ষেত্রে আসলে এদের মানে একদম আয়ুকাল খুব কম, একদম কম। এই কারণে কি আসলে বাজারে আমরা একটু কম সময় পাই হাড়িভাঙ্গা? জি, এখন আমরা হাড়িভাঙ্গা যেহেতু যারা হাড়িভাঙ্গা প্রেমী তাদেরকে ভালো রাখার জন্য আমরা বিকল্প কিছু আম নিয়ে আসছি। যেমন ওই বললাম যে ব্যানানা ম্যাঙ্গো, কাটিমন, আম্রপালি বা আপনার কিউজাই, হোয়াইট ম্যাঙ্গো, এটা বিকল্প হিসাবে। এবং শুধু রংপুরে না, এটাতে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার আম আসতেছে এবং আমরা সেই জাত নিয়ে কাজ করতেছি। আমরা বিরতিতে যাবার আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি সারের কথা বলছিলেন, আমি বলছিলাম যে প্রাকৃতিক সার, এই প্রাকৃতিক সার তৈরিতে আপনারা কোনো কাজ করছেন কিনা বা কৃষক এতে উদ্বুদ্ধ হচ্ছে কিনা? আগে আসলে আমরা সবুজ সার আসলে কয়েকভাবে ভাগ করা যায়, রাসায়নিক সার এবং প্রাকৃতিক জৈব সার। যেটা হচ্ছে হলুদ মালচিং, মানে বিশেষ করে পাট জাতীয় এই ধরনের কিছু সবুজ গাছ, ধুনচা, এই ধরনের 3 থেকে 3.5 ফিট হলে আমরা জমিতে চাষ করে দিলে এটার উর্বরতা খুবই ভালো কাজ করে। এবং আগে দেখবেন যে পাটের জমিতে ভালো উর্বরতা ছিল, এক জমিতে এক ফসল বারবার না করে বিভিন্ন ফসল আমরা ফলাইছিলাম। তো এটা করে জমির উর্বরতা বাড়ে। আর জৈব সার আমরা ভার্মি কিছু কম্পোস্ট সার আমরা করছিলাম 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমরা বাণিজ্যিকভাবে করছি আমাদের সংগঠন থেকে। তো সেক্ষেত্রে এখানে একটা ভালো পরিমাণ আসলে বেনিফিট হয়ে গেছে যে এই জৈব সারের যে জোর বা যে ধারণ ক্ষমতা, এটা আসলে অসাধারণ। এবং রাসায়নিক সারের চাইতে তার স্থায়িত্বকাল অনেক। রাসায়নিক সার হয়তো দেখা যায় 2 মাস 3 মাসের মধ্যে ভালো থাকে, কিন্তু জৈব সার 6 মাস ধরে 1 বছর ধরেই আমার ফসলকে ভালো রাখে। তাহলে এই জৈব সার আসলে আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের মধ্যে রংপুরেই অনেক
এখন সময় এগিয়ে, সারা বাংলাদেশে বলা যায় যে অনেক এগিয়ে। কেঁচো কম্পোস্ট সার এবং যেটা আপনারা ভার্মি বলতেছেন, এই সারটা আমাদের রংপুরে সবথেকে বেশি উৎপাদন হয় এবং আমরা কৃষকের মাধ্যমে এটা উৎপাদন করার চেষ্টা করি। এমনকি এই সার আমি নিজেও উৎপাদন করি। বাহ, তাহলে চমৎকার। জৈব সারকে ছড়িয়ে দেয়া যাচ্ছে না কেন? মানে সংকটটা আসলে কোথায়? হ্যাঁ, জৈব সারটা আসলে বিভিন্ন কোম্পানি আসলে তারা আসলে জৈব সার বলতেছে যে আমরা এটা গোবর থেকে করছি, আমরা হলো এখানে কলার গাছ থেকে করছি এবং বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ থেকে করছি, কিন্তু আসলে ওরা ম্যাক্সিমাম গুলা হয়তো দেখা যাচ্ছে যে শুধু ছাই দিছে এবং ছাইটা কোথায় থেকে নিছে, রাইস মিল থেকে নিয়ে ওখানে অন্য কিছু ভরাইডারে বস্তা দিছে। এখন আমরা 1 কেজি ভার্মি কম্পোস্ট আমাদের খরচ হয় হলো 8 টাকা 10 টাকা বা 12 টাকা, আমরা বিক্রি অবশ্যই 13 টাকা 14 টাকা করবো। কিন্তু আমাদের যে কোম্পানিগুলো যারা ছাই দিয়ে করতেছে তারা কিন্তু আসলে তাদের 5-6 টাকার মধ্যে পড়ে যাচ্ছে, তারা 8 টাকা 6 টাকা 9 টাকায় বেচতেছে। আসলে মানে বেশি ওইখানে লাভের জন্য হ্যাঁ, তারা খারাপ পণ্য দিচ্ছে। পণ্য দিচ্ছে। এখন প্রকৃত পণ্য আসলে আর একজন কৃষকের কিন্তু ভার্মি কম্পোস্ট সার নিয়ে কোনো বিজ্ঞাপন হয় না, কৃষকের বিজ্ঞাপনের কোনো প্ল্যাটফর্ম নেই। একটা সারের বিভিন্ন কোম্পানিগুলোর বিভিন্ন সেক্টর দেখবেন যে তারা মগ দিচ্ছে, তারা বাজারে গিয়ে ডিলারকে বুঝাচ্ছে, তারা অফার দিচ্ছে, তারা হলো বিভিন্ন সরকারি প্রজেক্টে তাদের মোরগটা তাদের চকচকা। আর আমার মোরগটা আসলে আমার তো বস্তা, ওই পুরাতন বস্তার মধ্যে যে ভালো জিনিস, আসলে একটা জিনিস দেখবেন যে ভালো জিনিস খুঁজতে গেলে আপনার তার কাভারটা খুব খারাপ হয়। আপনি দেশি কলা যদি খান, আমাদের রংপুরে বিসিএলা কলা আছে, এটা আটিয়া কলা বলে, এ কোনোদিন কেউ কীটনাশক দেয় না। ও কলা বাজারের মধ্যে দেখবেন ত্বকটা বিভিন্ন ফাটা ফাটা এরকম মনে হচ্ছে, আকর্ষণীয় না। তো এখন যদি জাম্বুরা খান তাহলে দেখবেন যে নিরাপদ জিনিস, যদি বেল খান এটা নিরাপদ জিনিস, কিন্তু আপনার বেল মানে এগুলোতে কীটনাশক দেওয়ার কোনো উপায় নেই। আচ্ছা, এখন যদি কেউ কোম্পানি সেক্টরে যায় তাহলে কিন্তু এগুলাও তো সিস্টেমে নিয়ে আসবে। তো আমার কথা হচ্ছে যে আমরা কেন সম্প্রসারণ করতে পারতেছি না, আমাদের কৃষকদেরকে এইখানে কৃষি বিভাগ, সততার অভাবও রয়েছে আসলে। হ্যাঁ, এই কৃষি বিভাগ আমাদেরকে আসলে যারা উদ্যোক্তা, মানে এক উদ্যোক্তা 100 রকমের কাজ করলে কিন্তু সে ফেল হবে। যারা আসলে এখনো টিকে আছে তাদেরকে একটু আর্থিকভাবে অনুদান দিয়ে সহযোগিতা করা এবং এটা মার্কেটজাত কৃষি বিপণনকেই করতে হবে। কারণ যেহেতু আপনি দেখবেন যে কৃষি বিভাগ বিভিন্ন প্রদর্শনী দিচ্ছে, তারা কি রাসায়নিক সার দিচ্ছে। আচ্ছা, ভার্মি কম্পোস্ট সার যদি সংযুক্ত করা যায় তাহলে পরিবেশগত ভালো হলো, কৃষক যে উৎপাদন করলো তারও কিন্তু চাহিদা ভালো থাকলো। কারণ আমি আমার পণ্যর দাম নির্ধারণ করতে পারতেছি না। আপনি একটা ঘড়ি কিনছেন বা ফোন, যে কোম্পানি সে কিন্তু দাম নির্ধারণ করে দিচ্ছে। আমি কৃষক, আমরা কৃষক, আমি একটা লাউ ফলাইছি, এটা নির্ধারণ করতেছে বাজারের কাস্টমার, সে বলছে যে লাউ 6 টাকা না হলে আমি নেব না। আর আমি যদি কই 10 টাকা, আমি কিন্তু পারতেছি না। কিন্তু আপনি একটা ঘড়ি দেখেন, আপনার একটা অনলাইনে একটা দিয়ে ডেট দিচ্ছে যে এটা ঘড়ির দাম 10,000, আপনি কিন্তু 10,000 টাকায় কিনতেছেন। কিন্তু আমি যদি একটা লাউয়ে বিজ্ঞাপন দিয়ে বলি যে আমার এই লাউ 50 টাকা, তাহলে এটা কেউ নিচ্ছে না। এখন আমার চিন্তা হচ্ছে যে আমি পুকুরে মাছ উঠাইছি, এই মাছ দ্রুত দিতে হবে, কাস্টমার কাছে বিক্রি করতে হবে, আমার কৃষি পণ্য দ্রুত লাউ আমাকে ছিঁড়ে নিয়ে যেয়ে দিতে হবে, তাহলে সে খাবে। আর যদি না নিতে, বিক্রি করতে না পারি, আমার পুরাই লস। তাহলে আমি আমার কৃষক কিন্তু কোনো পণ্য আসলে দাম নির্ধারণ করতে পারতেছি না। তা আমার দাম নির্ধারণের যে একটা যোগ্যতা থাকে, সেইটা নিয়ে আসলে আমার কাজ করা, আমার এলাকার কৃষককে নিয়ে এটা কাজ করা, যে আমার পণ্য একটা দাম থাকবে। যেমন আমি কিছুদিন আগে আম বেশি বিক্রি করছি, আপনার হলো বেনানা ম্যাঙ্গো। তো সারিভাঙ্গা আম ছিল আমার 30 টাকা কেজি, আমি বেনানা ম্যাঙ্গো বিক্রি করছি 140 টাকা কেজি। তো আমি আসলে দাম নির্ধারণ করব। এখন আমি শুধু আম দিয়ে উদাহরণ বোঝালাম। আমার একটা দেশি মুরগি, আমার খামার আছে, দেশি মুরগি আপনি দেখবেন 10 বছর আগে এবং পরে চাহিদা ভালো, দাম কিন্তু কমেনি। পোলট্রি মুরগি, ব্রয়লার মুরগি যেটা, এটা কখনো 120 টাকা আসে, কখন 200 টাকা হয়, কখনো আবার 80 টাকা বিক্রি করা লাগে। তার মানে আমার ব্যবসাটা ওটা নিরাপদ না। কিন্তু আমার দেশি মুরগি কিন্তু ঠিকই নিরাপদ। হ্যাঁ, এখন দেশি মুরগির লাভ কম হবে, একটু সময় বেশি লাগবে। যারা উদ্যোক্তা আছে, যারা পৃথিবীতে যারা সফল ব্যক্তি আছে, তারা কিন্তু শূন্য হাত দিয়ে চলে আসছে এবং তারা লেগেছিল যে আপনাদের অনুষ্ঠানে এই আপনারা যে যেমন এই যে আপনার মাছরাঙ্গা, এটা আপনাদের অঞ্জন স্যার বলছিল, আমি শুনছিলাম যে মাছরাঙ্গা কেন তার নামকরণ করা হয়েছে, যে এই একটু অনেক ধৈর্য সহিত থাকতে হবে এবং লাস্টে ফাইনালি সে সফল হবে। তো আমার কৃষি সেক্টর আসলে গেলে আসলে একটা ধৈর্য থাকতে হবে এবং সে ফাইনালি ভাবে একটা সফল হবে এবং এলাকার মানুষকে সে সফল করতে পারবে। দেশি মুরগির প্রসঙ্গে আপনি যখন বলছিলেন যে বর্তমানে দেশি মুরগি তো আমরা দেখি যে ফার্মে উৎপাদন হচ্ছে, সেই ক্ষেত্রে দেশি মুরগির যে পুষ্টিগুণ বা দেশি মুরগি যে খাবারগুলো খাচ্ছে, এগুলো কি আসলেই নিরাপদ কতখানি?
এখানে একটা বিষয় আছে যে যারা দেশি মুরগি এবং ফার্মি আপনার কথা বলছেন, ফার্মি মুরগিতে স্বাদ কম থাকবে। তার কারণ হচ্ছে কি ওখানে ফিড এবং একটা বদ্ধ জায়গায়, কিন্তু আপনি যদি একটা মাছা একটা জমিতে যদি ছেড়ে দেন, উপরে যদি নেট দেন, যে সারাদিন মুরগিটা বাইরে জমিতে থাকবে এবং সন্ধ্যাবেলা সে তার রুমে যাবে, তাহলে সারাদিন রোদ খেলে এবং ঘাস খাইলো, প্রকৃতির খাবার ছাড়া কোনো জিনিসই স্বাদ ভালো হবে না এবং সেটা নিরাপদ হবে না। একটা দেশি মুরগি আপনি 200 গ্রাম খাবার খাবে না, 150 গ্রাম খাবার খাবে না, সে প্রকৃতি থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করবে এবং সে একটা যেহেতু ঘুরে ঘুরে খাবে, হ্যাঁ, এবং একটা জায়গায় যে সে একটা শেডে থাকবে। তাহলে দেশি মুরগির স্বাদটা এই কারণে অনন্য, এটা প্রকৃতির সঙ্গে রোদে ছাড়া আসলে মুরগির স্বাদ, মাংসের স্বাদ ভালো হবে না। কিন্তু দেশি মুরগি উৎপাদন করবার জন্য বা লালন পালন করবার জন্য কি সবাই সেই প্রক্রিয়া কি মানছে? যারা আসলে ওই বললাম যে যারা আধুনিক স্মার্ট, যারা শিক্ষিত যুবক আছে, তারা কিন্তু ভেবে নিছে যে কৃষি আসলে আমি কিভাবে আমার জায়গাটা পরিবর্তন করব। আপনি দেখবেন যে অনেক ইউটিউবে এখন কিন্তু 100 রকমের দেশি মুরগি চাষ হচ্ছে বা দেশি মুরগি আসলে পালন করতেছে। এখন কিন্তু ফার্মি যারা করছে নতুন করে, কিন্তু ফার্মির আসলে প্রকোপ মানে তেমন নেই। আর আরেকটা জিনিস দেখবেন যে গ্রামীণ সেক্টরে যে পোল্ট্রি মুরগি যারা করে, তার ম্যাক্সিমাম গুলা খাবারের দাম বেশি হওয়ার কারণে এরা খামারগুলো সব বন্ধ করে দিয়েছে এবং কোম্পানির সঙ্গে একটা চুক্তি করছে, কোম্পানির বাচ্চা, কোম্পানির ফিড, কোম্পানির ওষুধ, কোম্পানির সব, মানে ওই খামারে শুধু এখন বর্তমান যে মালিকটা ছিল সে এখন লেবার হিসেবে কাজ করতেছে। তাহলে আমাদের পোল্ট্রি সেক্টরটা পুরাটাই কিন্তু এখন কোম্পানির আন্ডারে চলে গেছে। একটা বাচ্চা, আমার ইনকিউবেটর, আমি কৃষকের কথা চিন্তা করে আমার ওখানে আমি একটা ইনকিউবেটর তৈরি করছি, প্রায় 9000 ডিম ধরে। 9000, আমি একটা শর্ত আরোপ করছি যে আমার কৃষক যে 10টা 50টা ডিম আছে, সে ডিম প্রতি 2 টাকা করে সে আমার বিদ্যুৎ খরচ দেবে এবং ডিম সে ফুটাই নেবে। 200 পর্যন্ত একটা কৃষক সে ডিম নিতে আমার ওখানে নিতে পারেন। একটা কৃষকের কিন্তু এত বড় মেশিন কিনা বা আসলে পরিচর্যা করা এটা সম্ভব না। সে শুধু 50টা আমার ডিম দেবে। যদি কোয়েল পাখি হয়, যেমন আমার কোয়েল পাখিতে খামারে 8000 কোয়েল পাখি আছে, ওখানে দেখা যাচ্ছে যে লোক আছে এবং কারেন্ট চলে গেলে আমার জেনারেটর আছে, অটোমেটিক তৈরি আসছে। তো একটা কৃষক কিন্তু বুঝবে না যে আসলে আমি কিভাবে কি করব। তার বলবো দেশি মুরগি হলে 21 দিন পর আসেন, 80 বাচ্চা নিয়ে যান এবং আপনার ডিমের নাম্বার দিয়ে যান, সে ডিম ফুটাই নিতে পারবে। তো এই কৃষকগুলোকে একত্রিত করে যদি কৃষক সংগঠনের মাধ্যমে যদি এলাকার উন্নয়ন করা যায়, এটা আমার কাছে মনে হয় যে এটা সম্ভব এবং এটা আসলে করা উচিত প্রত্যেকটা ক্ষেত্রে। আমার এলাকায় তো 10টা ইনকিউবেটরের দরকার নেই, এটা শুধু যদি 1টা বা 2টা হয় বা 3টা হয়, তাহলে এই 10 জনকার চাহিদাটা সে পূরণ করতে পারবে। তাহলে আমরা কৃষিকে কিন্তু সমন্বয় করে করতে পারবো। আমার কারো ইনকিউবেটর থাকবে, কারো মাছ চাষ থাকবে, কারো ভালো মানের বীজের একটা জায়গা তৈরি হবে বা ভালো মানের ফুল। এখন দেখা যাচ্ছে যে ধানের চাইতে বিশেষ করে যশোরে দেখবেন যে ফুলেরা 1000 কোটি টাকা ইনকাম করতেছে। আমরা শুধু এক হাড়িভাঙ্গায় 1000 কোটি টাকা সরকারকে দিচ্ছি, হাড়িভাঙ্গায় শুধু। তাই হাড়িভাঙ্গার পাশাপাশি আমার উপজেলায় যদি আমাদের আবু সাইম স্যার উনি বলছিল যে একটা গ্রামে যদি পুরা গ্রামে যদি আদা দিতে পারো, তাহলে ওই গ্রামের আদা কি পরিমাণ খাইলো এবং পাশের গ্রামের পুরো গ্রাম করবে। এবং আমরা প্রত্যেকটা গ্রামে, আমি প্রত্যেকটা বাড়িতে 10টা বস্তা এবং এই আদার সামগ্রী দিয়ে দিছি এবং প্রত্যেকটা বাড়িতে আমার গ্রাম যদি আমি ঠিক না করতে পারি, তাহলে তো আমার ইউনিয়ন কথা শুনবে না। আমার ইউনিয়ন যদি ঠিক না থাকে, আমার উপজেলা কথা শুনবে না। আমার উপজেলা যদি ঠিক না থাকে, তা আমার জেলা কথা শুনবে না। তাহলে আমি চেষ্টা করছি আমার 3-4 গ্রামে পুরা গ্রাম আদা গ্রাম, তাহলে ওখানে আদা 10টা করে করছে, ওরা নিজেরাই করবে। কোনো কিছুকে আসলে স্টার্ট করে দেওয়াটাই জরুরি দরকার। তাই আমি আদাটা সেক্টরটা করছি এবং আদায় শুধু বস্তায় আদা না, বস্তায় বেগুন হচ্ছে। ধানের জমিতে কিভাবে মাছা পদ্ধতিতে বেগুন করা যায় বা স্বল্পকালীন সময় একজন পরিবারের পুষ্টি চাইতে কিন্তু 12 মাসে থাকে আপনার হলো ধনিয়া পাতাটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই করতে পারি, কিন্তু আসলে কেউ করতেছি না। আমরা শুধু এলসির উপর নির্ভর আছি। ধরেন বর্তমান আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে আমরা কিন্তু কোনো পণ্য আনতেছি না। আপনি দেখবেন যে কেউ পেঁয়াজ 250 টাকা কেজি কিনছে, কেউ রসুন 200 টাকা কেজি কিনছে, রসুন কিন্তু 60 টাকা কেজি। তো আমরা আসলে ওই বংশপরম্পরা আমরা অন্যের প্রতি নির্ভরশীল ছিলাম। এখন আসলে আমরা নিজেদের পায়ে দাঁড়ানো শেখানো দরকার, আত্মনির্ভরশীল হতে হবে। কিছু কিছু প্রতিবন্ধকতা সম্ভাবনার দুয়ার খুলে দেয়। এই যে রসুনটা আছে, রসুনটা যদি আমরা পাউডার করে রাখতে পারতাম, যে আমরা অতিরিক্ত আদা, আমার হয়েছে আদার দাম কম, 80 টাকা 90 টাকা কেজি, তাহলে আদাটা যদি আমরা
পাউডার Process মিক্সড করে। রাখতে পারতাম, তাহলে আমরা 1 বছর ধরে যদি খাইতে পারতাম, তাহলে আমরা কৃষক কখনো লস হতো না। এবং যারা ভোক্তা তারা দেখা যাচ্ছে যে তারা একসময় 70 টাকা কিনতেছে, কোন এক সময় 400 টাকা কেজি কিনতেছে। তাহলে এই যে ভোক্তা এবং উৎপাদকের সঙ্গে কিন্তু একটা ভুল বুঝাবুঝি হচ্ছে। জি তো শুধু প্রসেসটা যদি শিখা যাইতো, তাহলে আমরা এই একটা মিনিমাম রেটে আমরা ভোক্তাদেরকে সারা বছর খাইতে পারতাম এবং কৃষকের জায়গায় থাকতো। কৃষকের আসলে প্রত্যেকটা সেক্টরে মূল্যায়ন করা দরকার। আমরা যদি কোনো কৃষি অফিসে যাই, হয়তো বা চেনে, মেডিকেলে গেলে আমাদেরকে আসলে কৃষক চেনে না। একটা কৃষক মানে আমি যদি লুঙ্গি পরে যাই, তাহলে আমার ইউনিভার্সিটির আসলে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আসলে আমি ভুলে যাই, কারণ আমি তো কৃষক নিয়ে কাজ করি। দেখলো যে আমার একটা কৃষক ডাক্তার দেখাতে গেলে 1000 টাকা ভিজিট লাগে, 5 মিনিটের টেস্টের বিল আলাদা, শুধু ডাক্তার দেখাইলেই 1000 টাকা। আর যদি আমি অন্য কোনো পেশায় থাকতাম, তাহলে কিন্তু আমার হয়তো বা বাড়তি কিছু ইনকাম থাকতো বা চাকরির টাকা থাকতো, তখন আমি অ্যাভেলেবেল ডাক্তার। এখন আমি 60 টাকা বা 70 টাকা ফসল কেজি করে বিক্রি করে একজন ডাক্তারের কাছে যদি যাই, তাহলে আমারে সে দেখা যাচ্ছে যে আলুর হিসাব যদি আমি আজকে যদি ডাক্তার দেখে আমার 1000 টাকা যদি ভিজিট নেয়, তাহলে আমাকে আলু বিক্রি করার লাগছে 240 কেজি আলু। আসলে আমরা শুরুতেই যেটা বলছিলাম যে কৃষকদেরকে আসলে তাদের যে অবদান সারা বাংলাদেশে, সেই অবদানের স্বীকৃতি স্বরূপ তারা যে সম্মান তারা ডিজার্ভ করে সেটা আসলে দেওয়া উচিত। এবং আপনার মতো যারা ব্যাপক জ্ঞান রাখে কৃষি ক্ষেত্রে, কৃষকের প্রতি যাদের, কৃষির প্রতি যাদের ভালোবাসা রয়েছে, তাদের আসলে এগিয়ে আসা উচিত। তাহলে আসলে এই দেশটা একেবারে তৃণমূল পর্যায় থেকে আসলে পরিবর্তন হবে। আপনি আপনার কাজের ক্ষেত্র, কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। FAOর আপনি ফুড হিরো পুরস্কার পেয়েছেন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পেয়েছেন। এই পদকগুলো যে পাওয়া, এই যে অর্জনগুলো, যদিও আপনি অর্জনের জন্য কাজ করেননি, ভালোবেসেই কৃষির জন্য কাজ করেছেন, কেমন লাগে আসলে? না, আসলে তো ভালো লাগার বিষয়, কারণ আমি আমার ডিপার্টমেন্টের মেয়েকে, আমার বান্ধবী ছিল, আমি ওকে 2016 সালে বিয়ে করছি। আচ্ছা। এবং 16 সালে যখন আমি জাতীয় পদক পাই আমাদের সংগঠনটা, আমি ওরে নিয়ে আসছিলাম, মানে ওর মাইন্ড সেটআপটা আসলে চেঞ্জ করার জন্য, যে আসলে কৃষিতে বের হইতে পারবো না এবং এটা কাজ করে যে স্বীকৃতি ভালো পাওয়া যায়। এবং দেখলো সেই লোকজন, গ্রামের লোকজন অনেক বসে থাকে দেখছে। আমাদের ওখানে কারেন্ট, তখন কারেন্ট ছিল, সবাই লোকজন ডিশের মাধ্যমে দেখছে যে আসলে আমরা আসলে কৃষি কাজ করে আসলে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাইতে পারি। এটা একটা ভালো দিক। এবং জেলা উপজেলায় অনেক পুরস্কারও আমি ছোটখাটো পাইছি। এবং কাজটা আসলে মন থেকে করা। এখন পুরস্কার আসলে কখন পাবো না পাবো এটা বলা খুব কঠিন। তবে পরিবারেরও, বিশেষ করে আমার ওয়াইফের আসলে ও যে কৃষি বোঝে বা আসলে কৃষি করতে চায়, বা যে সাপোর্ট মেন্টালিটি, একজন ঘরের মানুষ যদি আসলে বিপক্ষে যায়, তাহলে কোনো কাজই করা আসলে সম্ভব না। তো সেক্ষেত্রে বাবা, ভাই, আমার ওয়াইফ, ও একজন প্রাইমারি টিচার, ও কিন্তু আমার পেশা আসেনি, ও কিন্তু ওর পেশায় গেছে, কিন্তু তারপরে সে বছর জুড়ে কিন্তু সে নিরাপদ সবকিছু খাবার পাচ্ছে। এই যে সাপ্লাইটা আসলে, দিন শেষে আসলে এটি আমরা সবসময় যেটি বলে থাকি যে আমাদের দেশ আসলে কৃষি নির্ভর। কৃষি বাঁচলে আমাদের দেশ বাঁচবে, এবং সর্বোপরি কৃষক এবং আপনাদের মতো শিক্ষিত কৃষক আমাদের দেশে ভীষণ রকম জরুরি। অনেক ধন্যবাদ জানাতে চাই, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, এবং একই সঙ্গে অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আপনাকেও আসলে ধন্যবাদ, বিশেষ করে আমার মিঠাপুকুরের কৃষককে ধন্যবাদ, যে কৃষকের কাজ করে আমি আজকে এই এত বড় জায়গায় আসছি, আমি এতগুলো লাইট দেখতে পারছি, আমার কথা মানে শুনবে, এটা আসলে সত্যি একটা ভালো লাগার বিষয়। তবে হ্যাঁ, কৃষকের পাশে যদি আমরা না দাঁড়াই, খাদ্য সংকট আমাদের হবে, বিশাল আকার ধারণ করবে, এবং পানির আসলে সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে, এবং ক্লাইমেট চেঞ্জের উপর আসলে কাজ করতে হবে, না হলে আমরা ভবিষ্যতে ভয়ঙ্কর একটা জায়গায় যাচ্ছি। তো সবাই আসলে আমাদের কৃষকের পাশে থাকবেন, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ, মাছরাঙ্গা পরিবারকে আসলে ধন্যবাদ। আশা করি আপনাদের মতো কৃষকদের, সাকি যেমন বলছিল যে সুশিক্ষিত কৃষকদেরই দরকার বেশি আমাদের দেশকে যদি আমরা পরিবর্তন করতে চাই। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। জি, ধন্যবাদ।